আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সহজেই তেলে ভাজা কেক রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। আর আপনারা যদি বাসায় চা তৈরি করে থাকেন তাহলে ঝটপট এরকম একটা রেসিপি বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন দারুণ সহজেই। বন্ধুরা, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যাবে যা আপনারা ভাবতেই পারবেন না। আর এই কেকগুলো দেখতে একেবারে দোকান থেকে কেনা মিনি কেকের মতো, আর খেতে সেম একটা টেস্ট পাওয়া যাবে। আর চা বানালে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। আজকের কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম। আর ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আপনারা চিনিটা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। বন্ধুরা, হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে এই কেকটি আটা দিয়েও তৈরি করতে পারবেন, এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন, এখানে যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তার জন্য এরকম হয়েছে, তা না হলে আরেকটু পাতলা হতো। তো দেখেন বন্ধুরা, আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই করে নিতে পারবেন। আর যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তারা আমার মতো কাঁটা চামচ দিয়েও এই রেসিপিটি রেডি করে নিতে পারেন। দেখেন, এখন কিন্তু অনেকটাই মিশে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা, আপনারা আটা দিয়ে করে নিতে পারেন যাদের হাতের কাছে ময়দা না থাকে। একেবারে সেম একটা কেক রেসিপি হয়ে যাবে। তো দেখেন, প্রথমে আমি এভাবে করে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব। দেখেন, আমি এই যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে শুরু থেকে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন, এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে। প্রথম অবস্থায় একটু টাইট লাগবে, কিন্তু কিছুক্ষণ মেশানোর পর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আজকের কেকগুলো বানানোর জন্য এরকম একটা ডো দিয়ে বানিয়ে দেখাবো যা আপনারা ভাবতেও পারবেন না এমন ডো দিয়ে সুন্দর একটা কেক হতে পারে। তো দেখেন, আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে বানিয়ে গোল গোল করে বানিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব। বন্ধুরা, এগুলো একেবারে সবগুলো বানিয়ে রাখা যাবে না, একটা একটা করে বানাতে হবে, তারপর বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে। বন্ধুরা দেখেন, একটুখানি ডো নিয়ে আমি হাতের তলানিতে নিয়ে গোল করে নিচ্ছি। আর এটা যখন তেলের উপর ছেড়ে দেওয়া হবে অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে। তো বন্ধুরা, চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম আর সেই তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে আমি এই কেকগুলো বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি। অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা হালকা আঁচে গরম করে নিতে হবে আর চুলার আঁচটা লোয়ে রাখতে হবে। তা না হলে অতিরিক্ত হাই হিটে গরম করে এই পিঠাগুলো বা কেকগুলো ভাজতে গেলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে, একেবারে পিঠার মতো হয়ে যাবে। কেক তো একেবারেই বোঝা যাবে না। দেখেন বন্ধুরা, আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি, অনেকটা ফুলে গিয়েছে আর একটু চ্যাপ্টাও হয়ে এসেছে। দেখতেই পারবেন এটা ফুলে আরও বেশি ডবল হয়ে যাবে, যেহেতু আমরা এখানে বেকিং পাউডার অ্যাড করেছি। বন্ধুরা, আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারবেন, সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেকটা দিতে হবে। তবে বেকিং পাউডার দিয়ে বানালে দারুণ সুন্দর হয়ে থাকে, সোডা দিয়ে বানালে উপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখেন, আমারটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছি। এভাবে করে কিছুক্ষণ ভেজে তারপর আমি একটা পাশ উল্টিয়ে নিব একটা চামচের সাহায্যে। আমি প্রথমে এখানে স্টিক দিয়ে করে নিচ্ছি, একটু নড়াচড়া করে নিচ্ছি, তারপর আমি চামচ দিয়ে এটাকে উল্টিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা, অনেকটাই ফুলে গিয়েছে যেহেতু, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর অপর পাশটা দারুণ সুন্দর একটা কালারও চলে এসেছে। অতিরিক্ত হাই হিটে ভেজে নিলে এই কালারগুলো একেবারেই আসবে না, খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর দেখতে একটুও ভালো লাগবে না, খেতে একেবারে খারাপ লাগবে। তো দেখেন বন্ধুরা, একটা পাশ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অতিরিক্ত ফুলে একেবারে ডবল হয়ে যাবে। বন্ধুরা, এই কেকগুলো আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন কলার সাথে, অথবা
বড়দের চায়ের সাথে রেখে দিতে পারেন। চায়ের সাথে এগুলো খেলে বুঝতেই পারবে না হাতে তৈরি করা কেক, একেবারে বাজার থেকে মিনি কেকের মতো লাগবে। বন্ধুরা কেকগুলো 2 থেকে 3 মিনিট ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু হালকা কড়া করে আমি ভেজে নেব। আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আপনাদের কালারটা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন, তবে অতিরিক্ত কালার করতে গেলে পড়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। বন্ধুরা আমি যতক্ষণে এই কেকগুলো বেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে, প্রায় আরও 1 মিনিটের মতো ভেজে তারপর এগুলো আমি একটা প্লেটের উপর তুলে নিব। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এর বেশি আমি আর কালার করব না, এই অবস্থায় নামিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন, এর চেয়ে বেশি কড়া করলে আমার কাছে পোড়া পোড়া গন্ধ লাগবে, তার জন্য আমি এখনই তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর। বন্ধুরা আপনারা চাইলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শুষে নেওয়ার জন্য একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে পারেন। কিচেন টিস্যুগুলো যে হয় সেই টিস্যু পেপারের উপর তুলে নিলেই এক্সট্রা যে তেলটা আছে সেটা শোষণ করে নিবে। এতে করে কেকগুলো অনেক বেশি মুচমুচে আর শুকনো শুকনো থাকবে, দেখতে দারুণ হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কেক প্রায় তুলে নিয়েছি, আর সবগুলো কেক তোলা হয়ে গেলে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। তার আগে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর আর কত নরম হয়েছে, আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি। আপনারা একবারের হলেও ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। আর খুব সহজ একটা পদ্ধতি, সেটা আপনারা ফলো করে নিতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো, আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি, আমি আরও একটি ভেঙে দেখাবো। এখন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না, একেবারে নরম তুলতুলে জালি জালি কেকের মতো হয়েছে। বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে পাস্তার রান্নার রেসিপি। বন্ধুরা আমি আজকে খুব অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের পাস্তা রান্না করে দেখাবো। আর এই পাস্তা খেতে যে এত মজার হয়ে থাকে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এত অল্প মশলা আর অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে পাস্তা রান্না করে দেখাবো। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের পাস্তা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা কড়াই, এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। বন্ধুরা পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পাস্তা। আমি যেই কাপে 3 কাপ পানি দিয়েছি সেই কাপের 1.5 কাপ পাস্তা আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা আমরা পাস্তা সিদ্ধ করতে সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, যতটুকু পাস্তা দিব তার চেয়ে ডবল পানি নিয়ে নিব, এতে করে পাস্তাগুলো সিদ্ধ হতে খুব সুবিধা হবে। আর লবণ আর তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরেও অনেকটা ঝরঝরে থাকবে, তার জন্য তেল আর লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যখন পাস্তাটা সিদ্ধ করার শেষ করব তখন দেখিয়ে দেব পাস্তাটা সিদ্ধ করার পরেও কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। আর আমি পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করব সেটাও আমি বলে দিব। বন্ধুরা চুলার আঁচটা হাই হিটে রেখে আমি একটানা 4 থেকে 5 মিনিটের মতো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি এখন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে।
বন্ধুরা এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে। একেবারে জোর জোরে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। বন্ধুরা আমি এই পাস্তাটা বাজার থেকে কিনে নিয়েছি, রেডিমেড পাস্তা। বন্ধুরা আপনারা চাইলে হাতে তৈরি পাস্তা দিয়েও এই সেমভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তবে আপনারা যদি এই পাস্তার রেসিপি দেখার পর চান যে একটা হাতের তৈরি করা পাস্তা তৈরি করে দেখান, তাহলে আমি সেটাও দেখাতে পারি। তো বন্ধুরা আমি আরও ঢাকনা দিয়ে ডেকে রাখলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা এখন কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটুকু যখন আমি পাস্তাটা মশলা দিয়ে রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন এই ছিদ্রযুক্ত চামচ দিয়ে পাস্তাটাকে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে যে পাস্তা সেদ্ধ করা যে পানিটা আছে সেটা আমি একটা সাইড করে রেখে দিব। যখন আমি পাস্তাটা রান্না করব এই পানিটা তখন প্রয়োজন পড়বে। অনেকে পানিটা ফেলে দেয়, কিন্তু আমি পাস্তা সেদ্ধ করার পানিটা কখনো ফেলে দেই না, এটা আমি রেখে দিই পরে কাজে লাগানোর জন্য। বন্ধুরা দেখেন আমি সবগুলো পাস্তা তুলে নিচ্ছি, আর পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এই ঝরঝরে হওয়ার কারণটা হচ্ছে আমি যখন রান্নার শুরুতেই 1 টেবিল চামচ তেল আর লবণ এড করেছিলাম, তার জন্য এরকম ঝরঝরে হয়েছে। বন্ধুরা এটা সাইড করে রেখে এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি পাত্র বসিয়ে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়ে দিতে পারেন, এতে ভালো একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। বন্ধুরা আমি পেঁয়াজটা একটু বড় করে কুচি করে নিয়েছি। পাস্তার মধ্যে পেঁয়াজের কুচিটা একটু বড় থাকলে খেতে ভালো লাগে। বন্ধুরা আজকে আমি কোনো ধরনের সবজি অ্যাড করব না, সবজি ছাড়া পাস্তা রান্না করে দেখাবো। অনেকেই ভাবে পাস্তা রান্না করতে গেলে অনেকগুলো সবজির প্রয়োজন। আজকে আমি তাদের জন্যই নিয়ে চলে এসেছি, সবজি ছাড়াও পাস্তা রান্না করা যায়। বন্ধুরা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ এড করব, যেগুলো আমরা হাতের কাছে সবসময় পেয়ে থাকি। দেখেন আমার 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। বন্ধুরা আমি প্রথমে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আবার পরে কিছুটা অ্যাড করে দিব যাতে ভালো একটা ফ্লেভার থাকে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পাস্তার একটু পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা। বন্ধুরা আমি এখানে বাটা অ্যাড করেছি, আপনারা চাইলে গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন। বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, অবশ্যই পাস্তা লবণটা একটু খেয়াল করে দিতে হবে, যেহেতু আমরা প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু অল্প করে দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। বন্ধুরা আপনারা যদি টমেটো অ্যাড করেন তাহলে সসের প্রয়োজন নেই। আমার কাছে হাতের কাছে টমেটো ছিল না, তার জন্য আমি সসটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাস্তা। আমি একে একে সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি। দেখেন পাস্তাগুলো কতটা জোরে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, অবশ্যই লবণটা ভেবে চিন্তা করে দিবেন, কারণ আমরা প্রথমে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তারপর পেঁয়াজ ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি। টমেটো সসের ভিতরেও লবণ থাকে হালকা, সেটাতেও লবণটা অ্যাড হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা আমি সবগুলো দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে আমি পাস্তা সিদ্ধ করে রাখা ঝোলটা রেখে দিয়েছি সেটা আমি অ্যাড করে দিব। বন্ধুরা সেই ঝোলটা অ্যাড করে দিলে পাস্তার যে একটা ভালো ফ্লেভার আছে সেটাও থাকে, আর পাস্তাটা অনেকটা জুচি হয়ে থাকে। বন্ধুরা দেখেন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি, যতটুকু ছিল সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি একটু নর্মাল তাপমাত্রার পানি এড করে দিব। যেহেতু এখানে 1 কাপ পানি এড করেছি, সেটা দিয়ে সিদ্ধ হবে না, আরও কিছুটা পানি এড করে দিতে হবে। বন্ধুরা দেখেন আমি যত নেড়ে চেড়ে দিচ্ছি তারপরও কিন্তু পাস্তা ভেঙে যাচ্ছে না, গলে যাচ্ছে না, তার মানে পাস্তাগুলো সিদ্ধ এবং কি ঝরঝরে দুটোই ঠিক আছে। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখানে এড করে দিচ্ছি 1 টেবিল চামচের হাফ টেবিল চামচ চিনি। বন্ধুরা হালকা একটু মিষ্টি চাইলে আপনারা চিনিটা অ্যাড করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পাস্তার মশলা। বন্ধুরা এটা পাস্তার ভেতরে রেডিমেড মশলা থাকে, সেটাই আমি দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার কারণেই পাস্তার স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, ঢেকে রান্না করে নিব, যার কারণে এটা
ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা শুষে নিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আমি ঝোলটাকে শুকিয়ে নেব। দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঝোলটা অনেকটা টেনে আসবে। বন্ধুরা আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন হালকা একটু ঝোল রেখে। বন্ধুরা এই অবস্থায় আমি আরও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, এটার ফ্লেভার ভালো থাকবে। যেহেতু এখন আমি নামিয়ে নিব তার আগেই আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি সার্ভ করে নিব। বন্ধুরা পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের পাস্তার রেসিপি কেমন হয়েছিল। বন্ধুরা আমি যতক্ষণে পাস্তাটা সার্ভ করব ততক্ষণে আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকে কমেন্ট করে দিবেন আমার রেসিপি কেমন লেগেছিল। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা আমি পাস্তাটা ডেকোরেট করে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে। আমি এখানে কোনো রকম সবজি অ্যাড করা ছাড়াই আজকে পাস্তা রান্না করে দেখালাম। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা। তার আগে আবারও বলছি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন আর সবার প্রতি যত্নশীল হবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।